সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আই-এর বিশেষ আয়োজন মেট্রোসেম টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা তন্নি। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু তাকে নিয়ে আলোচনা সর্বত্র বিরাজমান। তার বিরুদ্ধে ঢাকায় অনেকগুলো হত্যা মামলা হয়েছে, অন্যান্য মামলা তো আছেই। তাকে ধরে নিয়ে আসার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে, যদিও এখন পর্যন্ত ভারতের কাছে সরাসরি কোনো আবেদন যায়নি। এমন একটি পরিস্থিতিতে আজ আমরা আলোচনা করব শেখ হাসিনার ভবিষ্যৎ। আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ কী হবে, শেখ হাসিনার ভবিষ্যৎ কী হবে, এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট সোহরাব হাসান। ধন্যবাদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সোহরাব হাসান, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি তাদের অনেক নেতাকর্মীরা দেশের বাইরে চলে গেছেন এবং এই মুহূর্তে কথা বলার মতো কেউ নেই। এরকম একটি পরিস্থিতিতে আপনি কি মনে করেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারা এই রাজনৈতিক সংকট কি কাটিয়ে উঠতে পারবে? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা নীলুফার আপাকে। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ প্রাচীন দলও। মুসলিম লীগ ছাড়া অন্য কোনো দল ওই বয়সী নেই এবং দলটি বহুবার বিরোধী দলে ছিল, আবার ক্ষমতায়ও ছিল। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী, আপনি বলেছেন যে বেশ অনেক নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে, অনেক নেতাকর্মী কারাগারে বন্দী আছেন, আবার অনেকে কিন্তু আত্মগোপনে বা নিজস্ব যেখানে নিরাপদ মনে করছেন তারা আছেন, চুপচাপ আছেন। অর্থাৎ দলটি একটি রাজনৈতিক দল যেভাবে সক্রিয় থাকার কথা যে কোনো পরিস্থিতিতে, সেই সক্রিয় নেই। এখন সক্রিয় হবে কিনা এটি নির্ভর করবে নেতৃত্বের বিচক্ষণতা, নেতৃত্বের দূরদর্শিতা এবং অতীতের কর্মকাণ্ডের কাণ্ডকে কিভাবে তারা দেখছে। সেই এত বড় যে ছাত্র গণ অভ্যুত্থানে যে এতগুলো মানুষ মারা গেল, এতজন আহত হলো, এত সম্পদ ধ্বংস হলো, সে ব্যাপারে তাদের কোনো অনুশোচনা আছে কিনা, তাদের কোনো আক্ষেপ বেদনা এবং কি বলে তাদের এ ব্যাপারে কোনো অনুশোচনাটা কিভাবে হওয়া উচিত? আমাদের অনুশোচনা হওয়া উচিত যে কোনো রাজনৈতিক দলই তো কখনো আমরা দেখেছি কোনো ভুল করলে অনুশোচনা করেন না তারা। সেটাই তো আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় ব্যর্থতা, বড় দুর্বলতা, এবং তারা ক্ষমতায় গেলে ভাবে যে আর কোনো দিন ক্ষমতা থেকে যাবে না, এভাবেই আচরণ করে বিরোধী দলের প্রতি। বিশেষ করে আওয়ামী লীগ গত 15 বছরে যে ক্ষমতায় ছিল, প্রথম নির্বাচনটি তো সবাই গ্রহণ করেছে যে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারপরে 14 থেকে যে নির্বাচনগুলো হলো, 3টি নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে জনগণ ঠিক করবে যে আগামী 5 বছরের জন্য কারা রাষ্ট্র পরিচালনা করবে। সেই জনগণকে যদি সেই সুযোগটা না দেওয়া হয়, তাহলে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ কিন্তু 2014 সালেই ব্যর্থ হয়েছে। অর্থাৎ তার সেই সুযোগটি দেয়নি, বা প্রতিদ্বন্দ্বিতার সাহস পায়নি। দ্বিতীয় হচ্ছে যে আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ব্যবস্থা ছিল, অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কারণ আমরা দেখেছি যখন যে দল আসে সেই দল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। সুতরাং একটি নির্বাচনের সময় একটি নির্দলীয় সরকার থাকবে, যারা কোনো দলকে প্রভাবিত করবে না, কোনো দলের পক্ষেও থাকবে না, বিপক্ষেও থাকবে না, এরকম একটি ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থাটি আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতার জোরে, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে কিন্তু সেই আইনটি তারা বাতিল করে দেয়। এই যে বাতিল করার মধ্যেই কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছে। আমরা এক ধরনের 91 থেকে দ্বিদলীয় একটা ব্যবস্থা তৈরি হয়েছিল। 91 বিএনপি ক্ষমতায় ছিল, 96 আওয়ামী লীগ, 2001-এ বিএনপি, আবার 2008-এ আওয়ামী লীগ এসেছিল। কিন্তু এই ব্যবস্থাটি বাতিল হওয়ার ফলে মানুষ তার পছন্দের প্রার্থী বা পছন্দের সরকার বেছে নিতে পারেনি, যে কারণে আওয়ামী লীগ
নানা কলাকৌশল করে আইন পাল্টে এবং জবরদস্তিভাবে অনেক ক্ষেত্রে তারা ক্ষমতায় থেকেছে। কিন্তু তারপরেও এটি কম বেশি অন্য দলও করেছে। কিন্তু আওয়ামী লীগ যেহেতু 3টি নির্বাচন, একটি নির্বাচন বিএনপি 1996 সালের 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন করেছিল, একতরফা নির্বাচনী। তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে এবং বিএনপি কিন্তু ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে নতুন নির্বাচন দিয়েছিল। আওয়ামী লীগ এই যে অনেকবার আন্দোলন হয়েছে, 2014-তে আন্দোলন হয়েছে, 15-তে আন্দোলন হয়েছে, 24-এ হয়েছে, 23-এ হয়েছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের ভাষাটি বুঝতে পারেনি, যে কারণে আজকে দেশের এই অবস্থা। এবং দল হিসাবে আওয়ামী লীগ মানুষের স্মৃতিপট থেকে প্রায় মুছে যাওয়ার মতো। এখন এই স্মৃতিপটে আবার ফিরে আসবে কিনা সেটি নির্ভর করবে আওয়ামী লীগের নেতৃত্বের উপর। আওয়ামী লীগ নেতৃত্ব, আমি মনে করি যে আওয়ামী লীগ নেতৃত্ব পুনর্গঠন করা উচিত। জি, আমি আসবো আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই দেখেছেন আজ দ্য হিন্দু একটি গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা যেহেতু এই কথাটি বলেছে এবং তিনিও চায় যে বিএনপির সঙ্গে একমত হতে, অর্থাৎ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন। অন্য আরেকটি খবর হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি আজকে বলেছেন সংবাদ সম্মেলনে যে ট্রাইব্যুনাল সংশোধন হবে আমাদের, এবং ট্রাইব্যুনাল চাইলে যে কোনো দলকে শাস্তিমূলক ব্যবস্থা দিতে পারে। জি জি, এরকম একটি সুপারিশ করবে বোধহয়, এরকম একটি সুপারিশমালা আসবে, নিতে হবে নির্বাহী বিভাগকে, যে ব্যবস্থাই সংশোধনীর একটা খসড়া আসবে এরকম। তো আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে এই সংশোধনী খসড়ার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে আওয়ামী লীগের জন্য, নাকি তারা নির্বাচনে ফিরতে পারে? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ এই প্রথম এরকম আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে তা কিন্তু না, এর আগেও গিয়েছে, তখনও আইনের কিছু রদবদল হয়েছে, অনেক কিছু পরে একটা আবার লাইনে ট্রেন চলা শুরু করেছে, যেটা গত 2 দিন আগে চিফ অ্যাডভাইজার বললেন নির্বাচনের ট্রেন নাকি লাইনে উঠে গেছে, যদিও পরে উনি অন্যরকমভাবে আবার বলার চেষ্টা করেছেন। তো সেই হিসেবে আমি বলবো যে বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, ওনারাই ভালো বলতে পারবেন, ওনারা একজন একটা বলেন তো আরেকজন আরেকটা বলেন। বিএনপি কিন্তু বলেই নেই একবারে যে আওয়ামী লীগ নির্বাচন করতে হবে, এটা আইনের উপর ডিপেন্ড করে। তারপরেও একটা জিনিস, যে আপনার হুট করে একজনকে বন্ধ করার কিছু কজ লাগে, যে কজগুলো দাঁড় করানো, কারণ আজকে আপনি বন্ধ করলেন ওনাকে, কালকে আমাকে যে বন্ধ করবেন না তার তো কোনো নিশ্চয়তা নাই। তো সেই হিসেবে কেন, কিভাবে, কখন, কোন সময়, কোন কাজের জন্য আপনি করবেন, সেটার কি কিন্তু একটা আইনের ধারা বিশ্লেষণ থাকতে হবে। একদম আইনটা হলো স্বচ্ছ কাচের মতো, তা আইনের যেন ফাঁক ফোকর না থাকে, আমরা এটাই চাই। আর এইভাবে বিএনপি বলে নাই, আমি যেটা আপনাকে বলছি, বিএনপি শুধু বলছে এক কথায় নিষিদ্ধ করা যায় না যে কোনো কিছু, যেমন জামাতকে পারে নাই, জামাতকে আওয়ামী লীগ তো কম চেষ্টা করে নাই, এবং ঘটনা ঘটার 2 দিন আগে জামাতকে নিষিদ্ধ করে দিয়েছে। তো নিষিদ্ধ করে দিয়েছে, জামাতকে নিষিদ্ধ হয়েছে, হয় নাই। নিষিদ্ধ করার জন্য কিছু জিনিস লাগে, জনগণের ভোট লাগে, জনগণের ম্যান্ডেট লাগে, হা ভোট অথবা না ভোট লাগে, সেটার পর্যায়ে আপনাকে যেতে হবে, কারণ আপনি তো সমস্ত ক্ষমতার একমাত্র উৎস না। আর ক্ষমতা আপনাকে তখনই আপনি উৎস হতে পারেন যদি আপনাকে জনগণ ক্ষমতায় বসে, আপনাকে তো সরাসরি জনগণ ক্ষমতায় বসায় নাই। তো সেই হিসেবে আমরা বলতে চাই যে এখানে চলছে, এরা হিসাব করতে হবে, ধারা বিশ্লেষণের দরকার আছে, এবং সময় বলে দিবে। যদি ওনারা সুনির্দিষ্ট প্রমাণ ওই ধরনের আনতে পারে, আওয়ামী লীগ, আমি অস্বীকার করব না, আওয়ামী লীগ বড় দল ছিল, আওয়ামী লীগ অনেক পুরানো দল ছিল, কিন্তু আওয়ামী লীগ যে নোংরা কাজগুলো করেছে, অশোভন কাজ করেছে বছরের পর বছর, প্রায় 1.5 যুগের মতো আপনার আওয়ামী লীগ এই কাজগুলো করেছে, যেগুলোর কোনো আপনার হিসাব নাই। সেই বেহিসাবি কাজ করার জন্য আওয়ামী লীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা শাস্তির পক্ষের মানুষ, আমিও যদি অপরাধ করি আমিও শাস্তি পাই, এটা আমিও চাই। তো সেইখানে আওয়ামী লীগ শাস্তি পেতে হবে। এক কথায় আপনি নাকচ করে দিয়ে এটা কোন শাস্তি? এই শাস্তি তো শাস্তি হতে পারে না।
100 জনে 99.5 জন এফেক্টেড আওয়ামী লীগে হতেই পারে, 99.5 জনেরই আমরা বিচার চাই চুলচেরা। আমরা তাদের জন্য আলাদা ফাঁকফোকর রাখতে চাই না, ফাঁকফোকর কোনো দলের জন্যই রাখতে চাই না। এই কথাটা স্পষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে এবং বুঝিয়ে বলেছে। তো আওয়ামী লীগের শাস্তি দেওয়ার বদলে আপনি এই যে দেখেন আওয়ামী লীগে এই যে এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তার মধ্যে কতগুলো আওয়ামী লীগ আছে। প্রথমে দিল আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সময় যারা এই অপকর্মগুলো করার জন্য অনেকাংশেই দায়ী ছিল। একা একাই তো মানুষ শুধু অপকর্ম করে না, অপকর্মের সুযোগ পেলে করে। অবাধ সুযোগ যারা সৃষ্টি করেছিল তারাই কিন্তু আবার এই সরকারেও আছে। আবার পরবর্তীতে আরও কিন্তু তা দিয়েছে, সেটাও কিন্তু আওয়ামী লীগের দোসর। তো এই যে ঘাপটি মারা লোকগুলা, তারপরে আপনার 12,31,000 সামথিং আপনার আওয়ামী লীগ কর্মচারীদের নিয়োগ দিয়েছে বা যে কোনোভাবেই আসছে। তা 10.5 কর্মচারী সারা বাংলাদেশে 12,31,000 কর্মচারী আছে, তা 10.5 লাখ আওয়ামী লীগের দেওয়া নিয়োগ। আপনার কথা সেই জায়গায় আপনার আমরা তাদেরকে, আমি লাইনটা শেষ করছি, আমরা তাদেরকে অপকর্ম করার, জঙ্গিবাদের মতো অপকর্ম করার সুযোগ দিতে পারি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে সব রাজনৈতিক দলকেই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, সেটি আসলে তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বা কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে না। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা সবাই অংশগ্রহণ করতে পারে, তবে যারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করার আগে যদি অযোগ্য ঘোষিত হয়, যদি আপনার বলেন না যে আপনার দেউলিয়া ঘোষিত হয়েছে, আপনার ব্যাংকার ঘোষিত হয়েছে, তারা তো নির্বাচন করতে পারে না। ঠিক এমন যদি সরকার, ওই যেটা সোরাব ভাই বললেন যে নির্বাহী বিভাগের মাধ্যমে যদি সেটা যদি করে, এটা অন্তর্বর্তীকালীন সরকার বুঝবে, তবে সময় বলে দিবে সরকার কোন দিকে যাচ্ছে, সরকারের অভিলাষটা কি। আমরা যদি বুঝতে পারি সরকারের এই অভিলাষের মধ্যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার যদি কোনো সুযোগ তারা নেয়, তাহলে আমরা অন্যরকম কথা বলবো। আমরা তাহলে, কারণ আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি নিয়েও এই ঘটনাগুলো ঘটেছে, তখন কিন্তু একটা আইনের একটা বিধিনিষেধ থাকে, সেই আইনের বিধিনিষেধের মধ্যে বিএনপি আসবো আবারও। সৌরভ হাসান, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আইন উপদেষ্টা আজকে আরেকটি কথা বলেছেন, আমি একটু কোট করেই বলি। তিনি বলেছেন যে নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবার নিয়ে পালিয়ে গেলেন কেন, শেখ হাসিনা পালিয়ে গেলেন কেন? না, এটা তো এই প্রশ্ন তো করতেই পারেন, এবং এই প্রশ্ন যে শুধু আইন উপদেষ্টা করেছেন তা নয়, অনেক সচেতন নাগরিক করেছেন, আওয়ামী লীগের অনেক নেতাও করেছেন, ব্যক্তিগত আলাপে প্রকাশ্যে না হলেও। সুতরাং এ তো ঠিক, তিনিই তো দলের প্রধান ছিলেন, সরকারের প্রধান ছিলেন, তার নেতাকর্মীর সঙ্গে ক্ষমতার রদবদল হতে পারে, গণ অভ্যুত্থানে হতে পারে, অন্য আন্দোলনের মাধ্যমে হতে পারে, কিন্তু দলের প্রধানের দায়িত্ব কিন্তু নেতাকর্মীদের সঙ্গে থাকা, সেটি থাকেননি। হ্যাঁ, বলতে পারেন তার জীবনের ঝুঁকি ছিল, অনেক দেশে এটি হয়, কিন্তু তার ব্যাখ্যা দিতে হবে কেন তিনি ছিলেন না, থাকতে পারেননি, আর তার তো ব্যাখ্যা পাই না। বা এত বড় একটা ঘটনা ঘটলো, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত হওয়া নেই। সুতরাং এই মানুষের একটি দল কিন্তু শুধু নেতাকর্মীদের নিয়েই দল হয় না, সাধারণ মানুষের সমর্থন থাকতে হয়। আওয়ামী লীগ বিএনপি যে এত বড় দল হয়েছে কিন্তু সাধারণ মানুষের সমর্থন নিয়ে, বা নির্বাচনেও দলীয় নেতাকর্মীদের ভোটে কেউ জয়ী হতে পারে না। তাহলে সবসময় কিংস পার্টি বা সরকার যে দল করে সেই দলে জয়ী হতো, সেটা হয় না। যে বিষয়টি হচ্ছে যে এটি স্বীকার করতে হবে যে ওই সরকার জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, জনগণ সেটি পছন্দ করেনি, জনগণ তার বিরুদ্ধে আন্দোলন করেছে। এমনকি যে কোনো সরকারের প্রধান গণতান্ত্রিক সরকারের ভিত্তি হচ্ছে জনগণ, এবং জনগণের বাইরে যে প্রশাসন, পুলিশ, আর্মি ইত্যাদির উপর ভর করে। অনেক দেশেই কর্তৃত্ববাদী সরকারগুলো সেটি করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে তো তারা তার সঙ্গে থাকলো না। সেটা সশস্ত্র বাহিনী বলুন, পুলিশ বলুন, আর জনপ্রশাসন বলুন। আপা বলছেন যে 12.5 লাখের 11 লাখই বা 10 লাখ এই সরকারের আমলে নিয়োগকৃত, কিন্তু তারা কিন্তু সবাই যে আওয়ামী লীগের পক্ষে ছিলেন তা কিন্তু নয়। যদি থাকতেন তাহলে প্রশাসন চলতো না, প্রশাসন শূন্য হয়ে যেত।
এবং পুলিশের কত কয়েকশো শতাংশ না কত কর্মস্থলে ছিলেন না, পরবর্তীকালে তো 53 জন না কতজন ছাড়া সবাই চলে এসেছেন। সুতরাং যখনই অনুগত বাহিনী কেউ রাখতে চায়, অনুগত কর্মী বা কর্মকর্তা, তাদের ভিতরে কিন্তু একটা বিদ্রোহ বা তাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়, এবং এবারেও হয়েছে। যে বিষয়টা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়েও কথা বলেছেন, কিন্তু আমরা যদি এই পর্যায়ে আসি যে এই উপদেষ্টা পরিষদের মধ্যেও আওয়ামী লীগের দোসর আছে, তাহলে কিন্তু দেশ চলবে না। মানে তাহলে এটি আপনি ধরেন ওই সময় তো বিএনপির অনেক নেতা ধরেন এই যে টেলিভিশন আমরা বলি যে আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের পক্ষে ছিল, যে পত্রিকার কথা বলি, সেই পত্রিকায় কি বিএনপির নেতারা লেখেননি? বিএনপির নেতারা কি টকশোতে যাননি? সুতরাং এখন তার যাওয়া আর ওই টেলিভিশনের ভূমিকা, এই দুইটাকে এক করা যাবে না। সুতরাং আমি মনে করি এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে আওয়ামী লীগের হিসাবে চিহ্নিত করা যাবে না। হতে পারে তারা পরিবেশ পরিস্থিতির কারণে এখন বদিউল আলম আলী ইমাম মজুমদার মন্ত্রিপরিষদ সচিব ছিলেন নির্দলীয় এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তার সময় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এখন এ কারণে কি তাকে বিএনপি অভিযুক্ত করবে যে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিয়েছে? বিএনপি তো অভিযুক্ত করেন। আচ্ছা, করেন, এটা তো রাজনৈতিক মঞ্চের একটা, কিন্তু বিএনপি তো নির্বাচনটা মেনে নিয়েছে, এবং বিএনপির নির্বাচনটা মেনে নিয়েই 14 সালে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চেয়েছিল। তখন যদি নিশ্চয়ই আরেকজন মন্ত্রিপরিষদ সচিব থাকতেন, আরেকজন সচিব গুচ্ছ থাকতেন, তাদের ভূমিকা, অর্থাৎ আমরা দল এবং সরকারকে এক করে না নেই, যদি এক করে নেই তখন কিন্তু এই বিপত্তিটা ঘটে। আবার যে কথা বলছেন তার মধ্যে যে কোনো যুক্তি নেই তা না, কিন্তু আমরা কত দূর যাব, এটি বিষয় হচ্ছে যে কত দূর আমরা দোষর খুঁজব। যদি এরকম দোষর খোঁজা হয়, তাহলে যদি 11 লাখ যদি আওয়ামী লীগের দোষর প্রশাসনে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ে আরও লাখ লাখ, অন্য শিক্ষা প্রতিষ্ঠানে আরও লাখ লাখ, তাহলে তো আর এই দোষরের বাইরের লোকই থাকে না, মানুষ থাকে না। আমি আসবো আপনার কাছে। নিলুফার চৌধুরী মনি, আমরা কত দূর দোষর খুঁজব, আপনার কাছে যদি এই প্রশ্নটি জানতে চাই, দোষরদের খুঁজতে হয় না, দোষররা এমনিতেই তাদের নিজের প্রয়োজনেই তারা কাজ করে দেয়, আগে কাজ করে দেয়। যে দোষররা, এই যে আপনি দেখেন যে একটা সরকার চেঞ্জ হয়েছে, রেজিম পরিবর্তন হয়েছে, তারপরেও কিন্তু প্রবলেমের অন্ত নাই। প্রতিদিন যে এই যে আন্দোলনগুলো হচ্ছে, এই আনসার লীগ, এই যে আপনার কতগুলো আহত লীগ, যে কথাগুলো বলা হচ্ছে প্রতিদিন একটা করে, এইখানে কি আপনি মনে করেন না যে দোষররা আছে? দোষররা না থাকলে কি আন্দোলন এইভাবে হয়? একটা গণতান্ত্রিক সরকারকে, যদিও বাংলাদেশে বহু বছর গণতন্ত্র নাই, কিন্তু বাইরে তো বলে, বাইরের পৃথিবীকে তো জানান দেয় যে ভোট হয়েছে, সব কিছু হয়েছে, সেই সরকারের কাছে আপনি কিছু চাইতে পারলেন না, আপনি হুট করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমি যা সত্য, যা দিনের মতো দেখি আমি সেটাই বলি, আপনি তার কাছে সকালে বিকালে সন্ধ্যা রাতে আপনার কেন এত চাওয়া থাকবে? আপনি যে সরকারটাকেই আমরা রাখতে চাচ্ছি কিছুদিনের জন্য, যে শুধুমাত্র একটা দুইটা সংস্কার করে দিয়ে নির্বাচন করবে, যে সংস্কারগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলাই আগে করবে, তার কাছে আপনি কি চাচ্ছেন? সকালে বিকালে তাকে মিনিমাম কাজ করার সুযোগ দিচ্ছেন। জনগণ চাচ্ছে না। এখানেই দূষরদের তেলেসমাতি আছে, দূষরদের আপনার কেরামতি আছে। এই দূষররা মিলেই সরকারকে 1 সেকেন্ড শান্তিতে থাকতে দিবে না। আপনি দূষরদের কথা আপনি চিন্তা করেন, যে দূষরদের সাথে আওয়ামী লীগের কিছু নেতা পালিয়েছে, আওয়ামী লীগের পতিত প্রধানমন্ত্রী সাবেক পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের অন্য তৃণমূল থেকে শুরু করে সবখানে আপনার শুধু এরিয়া কোথাও চেঞ্জ করেছে কিনা আমি জানি না, সব বাংলাদেশেই আছে, এবং তারা সকালে বিকালে সন্ধ্যা রাতে কিন্তু অন্যায় অপকর্ম করে দেশটাকে ডেস্ট্রয়ের দিকে নিয়ে যাচ্ছে। এরাই হচ্ছে দূষর। এদের সাথে কিছু আপনার ফলভোগী আছে, হালুয়া রুটির ভাগিদার আছে, তারা মিলে কিন্তু এই সরকারি আসুক আর অন্য যে সরকারি আসুক, ইলেকটেড সরকারি আসুক, যে পর্যন্ত আইনের অনুশাসন চালু না হবে, যে পর্যন্ত বিচার ঠিক মতো না হবে, যেটা প্রথমেই সৌরভ ভাই বলছিলেন, অনেককে জেলে রাখছে, কয়জনকে জেলে রাখছে হাতে গোনা গুটি কয়। আওয়ামী লীগের কয়জন জেলে গেছে? যত হারে বিএনপির ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা যেভাবে জেলে ছিল, শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দিয়ে।
প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা যুক্ত আছি, আপনারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকুন। জি, আপনি যেটি বলছিলেন। তো এই যে তারা আপনার যে কাজগুলো করছে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সরকারকে নস্যাৎ করার জন্য, সরকারকে কাজে বাধা দেওয়ার জন্য, সরকার যাতে সুইফটলি কোনো কাজ না করতে পারে, এতে তো দেশের কোনো মঙ্গল হবে না, দেশের গণতন্ত্র কোনো দিনই মুক্তি পাবে না। গণতন্ত্র কিন্তু আপনার শিকল বন্দি থাকবে। তো শিকল বন্দি যাতে না থাকে, এই সরকারকে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান বলেছে, আমরা সহযোগিতা করতে চাই, সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয়, সেটার দায় আমাদের না। আপনারা সহযোগিতা করতে চান কি শুধুমাত্র নির্বাচন এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, নাকি এই যে 11টি কমিশন করেছে তারা বলছে প্রায় 4 আমরা বছরের মতো? সমস্ত ব্যাপারে সহযোগিতা করতে চাই, কিন্তু সহযোগিতার নামে যদি তারা কালক্ষেপণ করে, তাহলে আমরা ওইখান থেকে আমরা প্রতিবাদ করব। আমরা বলবো না তাদেরকে ফেলে আসব, আমরা প্রতিবাদ করব, যে প্রতিবাদটা এখনো করছি। আমরা কালক্ষেপণ না হোক, আমাদের কথা সংস্কারের মতো চলুক, নির্বাচনের রুটম্যাপ দিন, কখন কিভাবে নির্বাচনটা হবে সেটা নিয়ে আলোচনা হোক। তার মাঝখানে ওনাদের মতো সাংবাদিকরা থাকুক, ওনারা লেখুক, ওনারা বলুক, কোনটা করলে ওনাদের মতো যারা গবেষক আছে তারা লেখুক। তো এটার পরে একটা তো সলিউশন বের হয়ে আসবে। কোনো প্রবলেমই কিন্তু পৃথিবীব্যাপী আজীবনের জন্য প্রবলেম থাকে না, একটা সময় সলিউশন আসে। কিন্তু যে সলিউশনটা খুব তাড়াতাড়ি হওয়ার কথা, সেটাকে যদি আপনি লেন্দি করেন ইচ্ছা করে, তাহলে কিন্তু দেশের জন্য মঙ্গল না। দেশ নিয়ে কিন্তু প্রতি খাতে খাতে আপনার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখার জন্য একমাত্র গণতান্ত্রিক সরকারের বিকল্প হতে পারে না। গণতান্ত্রিক সরকার আসলেই একমাত্র ষড়যন্ত্র কিছুটা বন্ধ হতে পারে। নইলে আপনি দেখেন 2 দিন পরে পরে পতিত প্রধানমন্ত্রীর কিন্তু আপনার টেলিফোন আলাপ কিন্তু ফাঁস হচ্ছে, এবং সেইখানে কিন্তু কোনো রাগঢাক থাকছে না। তারা কিন্তু বলছে না যে এটা তাদের টেলিকথোপকথন না, তারা এটা স্বীকার, কিছু না বলা মানে স্বীকার করা এক ধরনের। তার মানে আপনি কি বলতে চান যে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, অপেন ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের ডালপালা যত কম গজায়, তত দেশের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল। সেই ডালপালা কম গজানোর জন্য যত তাড়াতাড়ি ভোট দেওয়া যায়, তত জনগণের জন্য মঙ্গল। এর বিকল্প হতে পারে না। এর বিকল্প যখনই কেউ চিন্তা করবে, তখনই এই দেশটাকে, নিজেদের সফলতা নষ্ট হবে, দেশের গণতন্ত্র নস্যাৎ হবে, দেশের মানুষ এই যে খাদ্যদ্রব্যের মতো চরম খারাপ অবস্থায় থাকবে, দেশ অস্থিতিশীল হবে, অলরেডি অস্থিতিশীল, তার মধ্যে এইটার স্থিতিশীলতার কোনো সম্ভাবনাই থাকবে না। আমরা চাই দেশটা যাতে স্থিতিশীল হয়, দেশের গণতন্ত্র যাতে মুক্ত পায়, দেশের নির্বাচনটা যেন এমন হয় আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই অবস্থায় যেন বাংলাদেশের জনগণ তার ম্যান্ডেটটা দিতে পারে, সেই অবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করবে, এবং সে অতি দ্রুত নির্বাচন কমিশন সৃষ্টি করবে। অতি দ্রুত আপনার ভোটের যে প্রাইমারি কিছু সমস্যা আছে, আদমশুমারি, সেটা ঠিক করতে খুব বেশি হলে 2-3 মাস লাগবে, এর চেয়ে বেশি লাগার কথা না। কারণ সরকারের সমস্ত হ্যান্ড তো কাজ করার জন্য বসে আছে। সরকার কিভাবে কাজ করাবে? সরকার যদি আইনের অনুশাসন রপ্ত করে, আইনের অনুশাসন চালু করে, তাহলে জনগণ কিন্তু আপনার কাজ করতে বাধ্য, এবং প্রত্যেকটা তার দায় এড়াতে পারবে না, সে তার দায়বদ্ধতায় বাধ্য। আপনার কাছে আমি আসব, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমাদের সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, তিনি 16 নভেম্বর একটি জাতীয় দৈনিকে লিখেছেন আওয়ামী লীগের পুনর্গঠন এবং হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি চমৎকার প্রচ্ছদ লিখেছেন, এবং এই প্রচ্ছদের মধ্যে তিনি বলেছেন, বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ এখন অস্তিত্বের সংকটে, দলের কোনো নেতাকর্মী কথা বলছে না। এরকম একটি পরিস্থিতিতে আপনি এর আগেও বলেছেন যে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে, কিন্তু তিনি বলছেন যে এই রাজনৈতিক সংকট কাটার কি কোনো সুযোগ আছে কিনা? আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই রাজনৈতিক সংকট কাটার কি কোনো সুযোগ আছে? না, আমি আপার সঙ্গে একমত হয়ে বলবো, সময় বলে দেবে তারা সংকট কাটাতে পারবে না, সংকট আরো বাড়বে। তবে আমাদের দেশে বিরোধী দল বা যারা ক্ষমতার বাইরে থাকে, বলে না চাঁদের যেমন নিজস্ব আলো থাকে না, সূর্য থেকে ধার করে, আমাদের দেশে বিরোধী দল ক্ষমতার বাইরে যারা থাকে তাদের শক্তি বৃদ্ধি হয় কিন্তু, বা শক্তি বাড়ে কিন্তু ক্ষমতাসীনদের ব্যর্থতার থেকে। ক্ষমতাসীনরা যত, যেমন এই 3 মাসে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল, তখন মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ছিল, যে উৎসাহ ছিল, যে প্রত্যাশা ছিল,
3 মাস পর কিন্তু সেটি অনেকটা মিয়ে গেছে, অনেকটা কিন্তু ভাটা পড়েছে। কেন পড়েছে? অর্থাৎ জন আকাঙ্ক্ষা পূরণ করতে না পারা। আপা বলছেন বিভিন্ন পেশাজীবী দাবি দেওয়া নিয়েছে, এটি একটি হতে পারে যে এতদিন একটি কর্তৃত্ববাদী সরকার ছিল, এখন যেহেতু মুক্ত পরিবেশ তারা দাবি দেওয়া নিচ্ছে। কিন্তু আপনি নিত্যপণ্যের দাম বা বাজার স্থিতিশীল রাখার জন্য যে দাবি, যে মানুষের হাহাকার, সেটাকে কিন্তু মানে এর ভিতরে ষড়যন্ত্র খোঁজা ঠিক হবে না। কারণ সেটা তার মানে ক্ষুধার কারণেই, তার পেটের দাবিতেই কিন্তু এই অসন্তোষ প্রকাশ করছে বা ক্ষোভ প্রকাশ করছে। চাকরির ক্ষেত্রে ধরুন 3 মাসে কোনো বিনিয়োগ হয়েছে, 3 মাসে কোনো নতুন কারখানা হয়েছে না, কিছু কারখানা তো বন্ধ হতে দেখছি আমরা। এই যে শিল্পাঞ্চলে যে ক্ষোভ, শিল্পাঞ্চলে যে অবরোধ, সেটি কেন? বেতন ভাতার জন্য। সুতরাং এই বেতন ভাতা এটা চালু রাখতে হবে। অর্থাৎ অর্থনীতির চাকা ঠিকমতো ঘুরছে কিনা, গতিশীল হচ্ছে কিনা, তার উপর নির্ভর করবে কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো বলছে যে বেশিরভাগ আন্দোলনই এবং সব আন্দোলনই আওয়ামী লীগ করাচ্ছে, কোনোভাবে করাচ্ছে। আপনি কি মনে করেন ব্যাপারটা কি আওয়ামী লীগ করাচ্ছে সব আন্দোলন মদত দিয়ে? এটা হচ্ছে আমাদের যারা ক্ষমতায় থাকে, নির্দলীয় রাজনৈতিক এবং অরাজনৈতিক সবাই নিজের ব্যর্থতার দায়টা অন্যের উপর চাপাতে চান। এই যে তিতুমির কলেজের ছাত্ররা আন্দোলন করেছে, এর মধ্যে কি আওয়ামী লীগের দোষর খোঁজা ঠিক হবে? কারণ এইটা বলতে পারে যে এই সংকটটা তৈরি করে গেছে আওয়ামী লীগ। 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অঙ্গীভূত করে সংকটটা তারা তৈরি করেছে। কিন্তু আজকে ছাত্ররা যেহেতু পরীক্ষা দিতে পারছে না, যেহেতু তার ফল প্রকাশ পাচ্ছে না, তারা চূড়ান্তভাবে বলছে যে এখন আর তারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোটাই রাজি না, তারা বিশ্ববিদ্যালয়ে দাবি করছে। এই দাবিটা হয়তো অযৌক্তিক, কিন্তু তাদের ক্ষোভ বা তাদের যে বঞ্চনা, এটা তো অযৌক্তিক না। তাদের বঞ্চনা কিভাবে সমাধান করা যাবে? আনসাররা যে আন্দোলনটি করলো, আনসাররা কত বেতন পায়? শুনুন, গরিব মানুষের আন্দোলন নিয়ে যদি ঠাট্টা তামাশা করা হয় বা এর মধ্যে ষড়যন্ত্র খোঁজা হয়, সেটি খুবই অন্যায়। ছাত্ররা, তাহলে বলতে হবে যে বাংলাদেশ ভাগ হয়ে গেছে, ভদ্রলোকের বাংলাদেশ একটি আর গরিব মানুষের বাংলাদেশ। এইচএসসি পরীক্ষার্থীরা তারা অযৌক্তিক দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল এবং তারা ঘেরাও করে সেই দাবি আদায় করেছে, অযৌক্তিক দাবি। আর আনসাররা কি বলছিলেন? আনসাররা বলছিলেন তাদের যে 60 দিনের মতো তাদেরকে বেতন ভাতা দেওয়া হয় না, যে এটি একটি কি বলে বিরতির সময় থাকে। তারা বলছিলেন এই বিরতির সময়টা বাদ দিতে হবে, অর্থাৎ তারা যেন সার্বক্ষণিক মজুরি পান সেই ব্যবস্থা করতে হবে। তাদের আচরণ ভুল হতে পারে, এর মধ্যে সন্ত্রাসী প্রবণতা থাকতে পারে, সহিংসও থাকতে পারে। সেটি রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন? এর মধ্যে আমি রাজনৈতিক উদ্দেশ্য দেখি না। কারণ তারা আনসার কারা হয়? একেবারেই বঞ্চিত, একেবারেই গরিব ঘরের ছেলেরা, এবং পড়াশোনাও ঠিকমতো করতে পারে না তারা। তাদের মধ্যে কি থাকবে? এবং এই সরকারের তো আমি বলবো যে একটি বড় ব্যর্থতা এই যে 450 প্রায় 470 না 75 জন আনসার এখনও কারাগারে আছে, যে এর একটি অবিলম্বে তাদের মুক্তি দেওয়া উচিত। কারণ এই গরিব মানুষরা কিন্তু ক্ষমতা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে তা না। এই আন্দোলনে, ছাত্র গণ অভ্যুত্থানে ছাত্রদের চেয়েও, রাজনৈতিক দলগুলোর চেয়েও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বেশি। যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব মানুষ, যারা রিক্সা চালক, অটো চালক, হকার, এই ধরনের মানুষ, এবং মারাও গেছে তাদের মধ্যে বেশি। সুতরাং তারা যদি আজকে আবার একটি কথা বলছেন যে আহত লীগ, এটি আমি আমি খুব দুঃখিত হলাম যে আহত লীগ না, আসলে এটি তারা কি অবস্থায় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এবং আপনি দেখেছেন যে তারা চিকিৎসার সুবিধা পাননি, 3 মাসেও সুবিধা পাননি। যার চোখ গেছে, যার হাত হারিয়েছেন, যার পা হারিয়েছেন, বিশেষ করে চোখ, সময় মতো চিকিৎসা না করলে হয়তো এই দৃষ্টিশক্তি আর ফিরে পাবে না। আপনি জানেন এই তেজগাঁও কলেজে, এই তিতুমির কলেজের একটি ছেলে চোখ হারিয়েছিল এই আওয়ামী লীগের সময়। তারা এই 7 কলেজের নিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে যেয়ে
পুলিশের টিয়ার গ্যাসে। তো সুতরাং আমরা বোধহয় একটু আমাদের রাষ্ট্রের পুনর্গঠনে অনেক কিছু সংস্কার হচ্ছে, তো কিন্তু গরিব মানুষের ভাগ্যের কোনো সংস্কার হচ্ছে না এবং হওয়ার কোনো চিন্তাও নেই। এতগুলো কমিশন হয়েছে, কিন্তু দারিদ্র থেকে মুক্তি কিভাবে আসবে মানুষের? 1 কোটি আপনার 4 কোটি 10 লাখ দারিদ্র সীমার নিচে বাস করে মানুষ। তাদের কতদিনে দারিদ্র সীমার উপরে আনা যাবে, এর কোনো পরিকল্পনা আছে? রাজনৈতিক দলগুলো এখানে আপা হাসান বলতে পারবেন, রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতা আসলে নিশ্চয়ই কোনো কর্মসূচি দেবেন, কিন্তু এখন তারা কীভাবে আসবে? এখন তাদের যে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, বাজার যেভাবে ঊর্ধ্বগতি, তাদের তো অনেকে কম খেয়ে যা প্রয়োজন তার চেয়ে কম খাচ্ছেন, যা প্রয়োজন অপুষ্টিকর খাবার খাচ্ছেন, কম দামের খাবার খাচ্ছেন জীবিকার জন্য, বেঁচে থাকার জন্যে, কিন্তু তাদের সঙ্গে তাদের পাশে সহায়তার হাত আমি দেখছি না। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। 2টি প্রশ্ন আপনার কাছে। প্রথম হচ্ছে সোহরাব হাসান, তিনি যেটি বললেন যে মানুষের আসলে অনেক দিনের বঞ্চনা থেকে মানুষ এই ধরনের আন্দোলন করছে, এর মধ্যে আসলে তেমন কোনো ষড়যন্ত্র নেই, সেটিকে আপনি কিভাবে দেখেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনার হত্যা মামলায় তার বিরুদ্ধে হচ্ছে যে ইন্টারপোলের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এর আগেও আপনারা অনেক মামলা, গত 15 বছরে অনেক মামলা হয়েছে বিএনপির অনেকের নামে, এবং আমরা জানি যে 2015 সালে তারেক রহমানকেও দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছিল। পরবর্তীতে 2016 সালে ইন্টারপোল যাচাই বাছাই করে সেটিকে খারিজ করে দেয়, এরকম একটি অবস্থা। আপনি কি মনে করেন যে শেখ হাসিনাকে কি দেশে ফিরিয়ে আনা সম্ভব? দেখেন, কেন সম্ভব হবে না? বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে বাংলাদেশের। ভারত যদি কিছু শর্ত আরোপ করতে পারে, সেটা করতেই পারে একটা দেশ, কিন্তু সে বন্দিকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত, যদি তার ওই বিনিময় চুক্তিটাকে সে স্মরণ করে, তাহলে আনা সম্ভব। এবং যে দেশগুলোর সাথে শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তি নাই তারা দিতে বাধ্য না, কিন্তু যাদের সাথে আছে, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমাদের বন্ধু রাষ্ট্র আমরা মনে করি। যদি বন্ধু রাষ্ট্র হয় তবে রাষ্ট্রের জন্য, কোনো ব্যক্তির জন্য না, রাষ্ট্রের জন্য তাকে কিন্তু অবশ্যই এই কাজগুলো করা উচিত আমি মনে করি। এবং ইন্টারপোলের কাছে সহযোগিতা চাওয়ার পাশাপাশি কিন্তু আপনার চিফ অ্যাডভাইজার কিন্তু এও বলতেছে যে ভারতের কাছে চাওয়া হবে, এখনো করা হবে। তো সেই হিসেবে আপনার এটা চাইতেই পারে, এটার মধ্যে কোনোই না। সৌরভ ভাই একটা কথা বললেন যে আহত লীগ নিয়ে আমি কথা বলেছি, আমি কিন্তু পত্রিকা পড়েই কথা বলেছি। আপনার মানবজমিনে লিখেছে যে 1 মাস আগে কাউকে ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে, আপনার সোহরাওয়ার্দী থেকে, তারাও যায় নাই, সারাদিন প্রোগ্রাম করে, সন্ধ্যাবেলা গিয়ে হসপিটালে শুয়ে ঘুমায়। এরকম কিছু আছে যারা যে এই মানে যে বলে যেটাই বলে বৈষম্য বিরোধী, তা কিন্তু না। আওয়ামী লীগেও যারা সেই দিন মারামারি করেছিল তারাও কিন্তু ইনজিউর্ড কিছু হয়েছে, হয় নাই তা বলবো না। এবং এইটার পিছনের শক্তিকে, আমার কথা হলো যে সব সময় কিছু চাওয়া পাওয়া তো দেশের জন্যই, দেশের কাছেই চাইবে জনগণ। তার ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের কাছে চাইতেই পারে, সরকারের কাছে চাইতেই পারে, কিন্তু কোন সরকারের কাছে চাইতে হয় এটা যদি জনগণ না বুঝে, এই সরকারের তো দেওয়ার মতো এমন কিছু নাই। এই সরকার সংবিধান বানাতে পারবে না, সংবিধান ভাঙতেও পারবে না। এই সরকার আছে একটা আপৎকালীন সময়ের জন্য, সে ভোট দিয়ে ভোটের একটা ব্যবস্থা করে চলে যাবে। সেখানে যদি কিছু সমস্যা থাকে সেটা রাজনৈতিক দলগুলোর ছত্রছায়া, দলগুলোকে নিয়ে সে একটা অ্যাপ্রক্সিমেট একটা ব্যবস্থা করার চেষ্টা করবে। পরবর্তীতে রাজনৈতিক সরকার আসার পরে বিলের আকারে এনে, মন্ত্রিপরিষদ শাসিত সরকারে বিলের আকারে এনে সংসদে পাশ হবে। পাশ হওয়ার আগ পর্যন্ত কিন্তু 100% আইন বৈধ এটা বলা যাবে না। অতএব এই সরকারের কাছে চাওয়াতে কিছু না, এই সরকার কম সময়ের জন্য আসছে, আর কয়েকটা দিন অপেক্ষা করুক। আর আনসার লীগের কথাটা যে বললাম, সেটা আনসারদের সাথে ছাত্রলীগ, যুবলীগের অনেক নেতাকর্মী তারা ড্রেস বানিয়ে, তারা ওই ড্রেসগুলো এগুলো বানাতেও পাওয়া যায়। আপনার এই ড্রেসগুলো কিন্তু আপনি দেখবেন সিএনজি চালকরাও এরকম ড্রেসই পরে, এই ড্রেস বানিয়ে নিয়ে রেডিমেড কিনতেও পাওয়া যায়, যাত্রাপালার ভাড়াও পাওয়া যায়। তো এই ড্রেস বানানো বাংলাদেশের এই বর্তমান যুগে, গার্মেন্টসের যুগে, বাংলাদেশে একটা জামা সংগ্রহ করা কোনো ব্যাপার না। সেটা করে তারা যখন আসছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু ছিল এত মারমুখী, তাদের সচিবালয়ের মধ্যে ঢুকে পড়ে একদম সব কিছু রায়টের আকারে নিয়ে যাওয়া ঠিক হয় নাই। আন্দোলন তো চাইতেই পারে,
চাওয়ারও তো একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য লঙ্ঘন করে কার কাছে চাইছে? গণতান্ত্রিক সরকার কার কাছে চাইছে? জনগণের ভোটের সরকার না। তাহলে সে জানতেই আছে না, বুঝতেই আছে না, তাহলে এটা চাইবে কেন? সে ওইভাবে চাইবে কেন? হ্যাঁ বলতে পারে, সরকার যখন বলছে হ্যাঁ নেক্সট সরকার এসে এটা করবে, ফাইন, তোমরা অপেক্ষা করো। 16 বছর 18 বছর অপেক্ষা করতে পেরেছে যে জনগণ, সে জনগণ আর 6 মাস অপেক্ষা করতে পারে না? অবশ্যই পারে। আর যেখানে জনগণ আন্দোলন করতো, খুব খুশি হতাম 6 মাসের নির্বাচন কি হবে? না হলে সেটা দেখি আমরা। যদি আমরা আন্দোলন করতো, যদি খাবারের দাম বেড়েছে, চালের দাম 8 টাকা কেজিতে বেড়ে গেছে, পরের দিন যদি দেখতাম যে নাগাভুকার মিছিল নিয়ে যে চালের দাম বাড়লো কেন, এটার যদি চাইতো, তাহলে সরকার আপনার সিন্ডিকেটের ধরপাকড়ের একটা ব্যবস্থা করতো। সেটা তো করে না। মধ্যস্বত্বভোগীরা সব খেয়ে ফেলছে, সেই মধ্যস্বত্বভোগীরা সরকার ধরতো, সেটা তো করে নাই জনগণ। জনগণের যেটা সবচেয়ে বেশি নিড সেটা হলো দ্রব্যমূল্য, এবং সবচেয়ে বেশি নিড সেটা হলো আইন শৃঙ্খলা, সবচেয়ে বেশি নিড সেটা হলো নির্বাচন। এই 3টা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি নিড। সেটা বাদ দিয়ে যদি আপনি এখন কোন বিশ্ববিদ্যালয়, কলেজ, কোন কলেজ বিশ্ববিদ্যালয় হবে, সেটার জন্য আপনি ঢিল দিয়ে একটা বাচ্চাকে আহত করে ফেলবেন, আপনি একজন মানুষকে চোখ অন্ধ করে ফেলবেন, এটা তো হতে পারে না। এই আন্দোলনের জন্য তো একটা দেশের এই অবস্থা হয় নাই, একটা জুলাই আসে নাই, একটা অভ্যুত্থান হয় নাই। তো এই কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে। এবং তাহলে আপনার আওয়ামী লীগ সরকারের সময় যে কাজটা তুমি করতে পারলা না, চাইতে পারলা না, তুমি এত ক্রেজি হয়ে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। এটার পেছনে নিশ্চয়ই কোনো আঙ্গুলি হেলন করার মতো কেউ আছে, যে আঙ্গুলি হেলন সুরাব ভাই বলবে না। সুরাব ভাই জানেন কিন্তু বলবেন না। তো এইটা যদি সুরাব ভাই বলেন, তাহলে আমি বলবো সুরাব ভাই আমারও সাংবাদিক, আপনারও সাংবাদিক, এবং যাদের জন্য বলছেন তাদেরও সাংবাদিক। আজকের মত শেষ করতে হচ্ছে, আপনি 1 মিনিটে ছোট্ট করে যদি কিছু বলতে চান। যেটা বললেন কোনো আঙ্গুলি হেলেন জানি না, মানুষের যে অভাব অভিযোগ, এবং আজকে যদি চিকিৎসা না পান, তিনি আজকেই তো দাবিটা করবেন, আজকেই তো আন্দোলন করবেন। আজকে যদি নিত্যপণ্যের দাম বেড়ে যায়, আজকেই তো করবেন। সেটাই, এটা হচ্ছে দৈনন্দিন জীবনের মানুষের যে সংকট সমস্যা। আর আপনি নীতিগত যেটা বলছেন যে কলেজ বিশ্ববিদ্যালয় করা হবে কিনা, সরকারি কর্মচারীদের প্রবেশের বয়স 32 না 35 করা হবে, সরকার এটা তো করেছে, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 30 ছিল, সেটা 32 করেছে। উপায় নাই তো, কি করবে? সুতরাং সবার উপরে মানুষের প্রতি দৃষ্টি দেওয়া, অর্থাৎ যাদের অভাবী মানুষ, দুঃখী মানুষ, যারা কষ্টে আছে, তাদের না হলে কিন্তু কোনো সংস্কারই কোনো কাজে আসবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা যেটি বললেন সেটি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বাংলাদেশে তাদের রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে, রাজনৈতিক সংকট কাটিয়ে ফিরতে পারবে কিনা সেটির জন্য আসলে নেতৃত্বের দরকার। সেটির জন্য দরকার তারা কিভাবে অনুভব করে, তারা কি ধরনের কাজ করেছে এবং সেটি থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে। এর বাইরে জনগণের অনেক প্রত্যাশা এই সরকারের কাছে, এবং বিভিন্ন আন্দোলন নিয়ে কথা হলো, এবং আন্দোলন পরবর্তী সময়ে আমাদের নীলুফার চৌধুরী মনি তিনি বললেন যে এখানে অনেক ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। একটি দেশ এভাবেই এগিয়ে যায় আমরা মনে করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা।